দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্য থাকলে নস্যাৎ হবে সব ষড়যন্ত্র, সফল হবে না নির্বাচন পেছানোর পায়তারা। অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার নানা বিতর্কে জড়িয়ে পড়েছে বলেও মনে করেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়সর চন্দ্র রায়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার হতে অ্যাসার্ট করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। দুপুরে তুরাগ থানার নয়ানগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজ খবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরত আসে, তারা এইসব ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। পরে তুরাগ থানার নিষাদনগর এলাকায় মাইলস্টোনে নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে জনগণ। দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল সচিবালয়ে কেন যেতে চায়, এটার পিছনে কি ছিল এবং এখানে ওনাদেরকে আটকিয়ে রেখে কি ফায়দা হাসিল করতে চাচ্ছিলেন, এগুলো যে ষড়যন্ত্র, এটি বলে দিতে হয় না। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, এমন মন্তব্য করেছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতির সংকট মুহূর্তে দেশ ছেড়ে পালায় না জামায়াত। দুপুরে রাজধানীর টিনমুটি সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকুন সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ এবং মানবতার কল্যাণে। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের সবার সহযোগিতা চান তারা। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি বলে দাবি তার। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। আনফিট রাষ্ট্র চাপিয়ে দিয়ে পালিয়েছে শেখ হাসিনা। এখন সংস্কারের নামে এই রাষ্ট্রের ফিটনেস ঠিক করতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জে পদযাত্রা শেষে সমাবেশে মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে, এখন সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদের মাঝে একটি পক্ষ তেলবাজ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, রাজা যায় রাজা আসে, সুনামগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তাই পরিবর্তনের জন্য এনসিপির পাশে সবাইকে থাকার জন্য আহ্বান জানান। সুনামগঞ্জে কর্মসূচি শেষে পদযাত্রা গেছে সিলেটে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সিলেটে এনসিপির পদযাত্রার খবর জানাতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা কথা বলবো প্রত্যুষের সাথে। প্রত্যুষ, এনসিপির পদযাত্রা সমাবেশের খবর আমাদের জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। এখন আমরা রয়েছি চৌহাট্টায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক কয়েক সেকেন্ড পরই শহীদ মিনার।
তো কিছুক্ষণ আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে এনসিপির পদযাত্রাটি, এবং সেখানে শহীদ রুদ্র ত্বরণে তারা শ্রদ্ধাঞ্জলি জানান এবং নাহিদ ইসলাম আসলে ছাত্র জনতার উদ্দেশ্যে তার ছোট্ট একটি ভাষণ রাখেন এবং তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে করণীয় এবং শিক্ষার্থীরা নতুন প্রজন্ম কী করতে হবে এবং আসলে জুলাই চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যে কথা, যে বার্তা, সেটি কিন্তু দেন। তো তারপর সেখান থেকে গাড়িবহর এখন চলে যাবে মূল জায়গায়, যে জায়গাটি আসলে শহীদ মিনারে, যে আপনারা দেখতে পাচ্ছেন নাহিদ ইসলাম আছেন। নগরের কয়েকটি পয়েন্ট দিয়ে তারা কিন্তু পদযাত্রাটি করবেন। সবশেষে আবার এই শহীদ মিনারে এসে তারা তাদের পদযাত্রার কার্যক্রম সারা শহরে কিন্তু আমরা দেখেছি প্রচুর নেতাকর্মী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, সমর্থক রয়েছেন, এবং আরেকটি বিষয় যেটি চোখে পড়েছে সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা করা, একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে এখানে আসলে যে ঘটনাটি ঘটেছিল গোপালগঞ্জে সে ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা আসলে নিশ্চিত করছেন এবং আসলে যে ঘটনাটি ঘটেছিল গোপালগঞ্জে সে ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা আসলে নিশ্চিত করছেন। এবং আমরা দেখেছি সিলেটের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন এবং মঞ্চে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে কিন্তু আসলে বক্তব্য চলছে, যারা স্থানীয় নেতাকর্মী তারা কিন্তু বক্তব্য রাখছেন। তো নিশ্চয়ই জানেন এর আগে সুনামগঞ্জে কিন্তু এই পদযাত্রা গাড়ি এখানেই আসলে নামার কথা রয়েছে, তারা নামবেন এবং তারা আসলে অধীর আগ্রহে অনেক সাধারণ ছাত্র জনতা কিন্তু তাদের অপেক্ষায় রয়েছেন এবং তার গাড়িটি ইতিমধ্যে ঘিরে ধরেছেন যারা ছাত্র জনতা রয়েছেন তারা। তো যে বিষয়টি তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যারা আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে গণঅভ্যুত্থানের কোটা বিরোধী আন্দোলন দিয়ে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, সেই আন্দোলনে যারা আসলে নায়ক রয়েছেন তাদেরকে দেখার জন্য আসলে সাধারণ মানুষ এখানে এসেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা যে বিষয়টি দেখছি যে শহীদ মিনার থেকে একটু সামনে যেহেতু প্রচুর মানুষজনের সমাগম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু শহীদ মিনার থেকে একটু দূরেই তাদের গাড়ি বহর রয়েছে এবং এখানেই তারা নামবেন। তো আমরা যে বিষয়টি দেখেছি যে সিলেটের বিভিন্ন পয়েন্টে কিন্তু। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে আয়মান এবং দুপুর 1টার দিকে মাকিন নামে 2 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হলো 15 জনের, আর মোট নিহতের সংখ্যা বেড়ে হলো 36 জন। এদিকে বার্ন ইনস্টিটিউটে 5 জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক, তবে 15 জনের অবস্থা উন্নতি হয়েছে। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে শিশু আয়মানের মরদেহ, দুনিয়াতে যার স্থায়িত্ব ছিল মাত্র 10 বছর। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, গত রাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হতে থাকে। শিশু আয়মানের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনেরা। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ও সচিব। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ শুরু করেছেন দেশের ডাক্তারদের সাথে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি, ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে, তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন নাই। অনেকের অবস্থায় উন্নতির দিকে হয় শনিবার থেকে অন্তত 15 জনকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। আসিফ খান, ডিবিসি নিউজ। দর্শক, উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো তার সাথে। কামরুল, জানতে পেরেছি আজ বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসার বিষয়ে কি জানতে পেরেছেন, আমাদের বিস্তারিত জানাবেন।
দিশা, বর্তমানে যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেখানে 40 জন রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসার বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন। আমি কিছুক্ষণ আগেই বার্ন ইনস্টিটিউটের যে উপপরিচালক আছেন যিনি চিকিৎসার বিষয়ে দেখভাল করছেন তার সঙ্গে কথা বলেছি। আর তিনি যেমনটা বলছেন ইতিমধ্যেই কিন্তু ভারত, চীন এবং সিঙ্গাপুরের যেই চিকিৎসকদের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের সদস্যরা ভেতরে অবস্থান করছেন এবং তারা প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে রোগীদের পর্যবেক্ষণ করে বাংলাদেশের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করেই পরামর্শ দিচ্ছেন এবং সেই সমন্বয় অনুযায়ী আসলে তাদের চিকিৎসা চলছে। একটি আশার খবর জানাতে চাই, এখানকার যে দায়িত্বরত বার্ন ইনস্টিটিউটের যে চিকিৎসক আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আগামী শনিবার নাগাদ 15 জন রোগীকে তারা ছাড়পত্র দিতে পারবেন বলে আশা করছেন, অর্থাৎ তাদের স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে। সেই ধারাবাহিকতায় তাদেরকে আসলে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আসলে আশাবাদ ব্যক্ত করছেন এই বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। একটু জানাতে চাই, আজ সকালে এবং দুপুরে কিন্তু 2 জন শিশু মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এই নিয়ে তাহলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 36-এর পাশাপাশি এখানে ক্রিটিক্যাল সিচুয়েশন, সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন আইসিইউতে বর্তমানে ভর্তি আছে 8 জন শিশু ভর্তি আছে, যা গতকাল এখন 6 জন আছে, যা গতকাল ছিল 8 জন। এর মধ্যে আজকে জানেন যেহেতু আজকে 2 জন মারা গেছে সেহেতু সংখ্যায় 2 জন কমে গেছে। তো বলতে পারি যে আসলে এখানে যারা এখন ভর্তি আছেন বা যারা চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসায় কোনো রকমের আসলে অবহেলা বা কোনো সংকট নেই। বারবার বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই বিষয়টি। কামরুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহতের ঘটনায় দেশ জুড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং মোনাজাত করেছে ইসলামী ফাউন্ডেশন। বায়তুল মোকাররমে নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। মোনাজাতে এ ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহর কাছে রক্ষা চান তারা। নিহতদের রুহের মাগফিরাত কামনা আর পরিবারের ধৈর্য কামনা করেন মুসল্লিরা। নামাজ শেষে তারা বলেন আর কোনো অপমৃত্যু দেখতে চান না, তারা চান সরকারের কার্যকর উদ্যোগ এবং সঠিক তদন্ত। হই হুল্লোড়ে মাতিয়ে রাখা শিশুরা ফিরছে হিমগাড়িতে। দেখার জন্য মায়া ভরা মুখটাও আর অবশিষ্ট নেই। ডিএনএ টেস্টের পর খুঁজে পাওয়া অঙ্গার দেহই যেন শেষ সান্ত্বনা। মাইলস্টোন ট্র্যাজেডিতে কোনো মা হারিয়েছেন বেঁচে থাকার শেষ অবলম্বন। মাহিয়া, তাসনিম মায়া এবং রাইসা মনিদের মতো ফুলদের হারিয়ে গ্রামবাসীও করছেন আহাজারি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু মাহিয়া তাসনিম মায়ার মরদেহ মেহেরপুরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। 6 বছর আগে মারা যায় মায়ার বাবা। তারপর 2 মেয়েকে আঁকড়ে ধরে স্বামীর শোক ভুলতে চাইছিলেন আফরোজা। এখন মেয়ের শোকে স্তব্ধ হয়ে গেছেন। সোমবার ক্লাস শেষে কোচিংয়ের জন্য মায়া শ্রেণীকক্ষে অপেক্ষা করছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় শরীরের 80% পুড়ে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আত্মীয় স্বজনরাও বাকরুদ্ধ। বার্ন ইউনিটে নেওয়া হয়, ব্যান্ডেজ করার পরে আমার এবং আমার বোনকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমরা যে প্রথমে চিনতে পারি নাই, কারণ অবস্থাটা এরকমই খারাপ ছিল। তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্নও ছিল, সেই স্বপ্নটা আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। দেশত একটা মেধাবী ছাত্রীকে হারালো, এগুলো আমাদের রাষ্ট্রের ভাবনায় নিয়ে আসা উচিত। মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানে দাফন করা হয় মায়ার মরদেহ। মাইলস্টোনের ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে অঙ্গার হয় 3য় শ্রেণীর রাইসা মনির শরীর। ডিএনএ টেস্টের পর মরদেহ বুঝিয়ে দেয়া হয় স্বজনদের। মেঝু সন্তানকে হারিয়ে অনবরত চোখের পানি ঝরছে বাবা মায়ের। শোকে বিহ্বল আত্মীয় স্বজন এলাকাবাসীও। আলফাডাঙ্গা উপজেলার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার 5 দিন হলেও এখনও উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে। সেখানে আছেন সহকর্মী হাসিফ পান্থ। আমরা কথা বলবো পান্থর সাথে। হাসিফ পান্থ, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আরও কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। দিশা, যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেখানে 21শে জুলাই বিমান দুর্ঘটনা হয়েছিল।
তবে দুঃখজনক হলেও বলতে হচ্ছে এমনটি যে আসলে গেল 5 দিনেও উৎসুক জনতার ভিড় কমেনি। যেহেতু আজ শুক্রবারও কিন্তু আরো বেশি ভিড় হয়েছে, শুধুমাত্র দেখতে আসছে দূর দূরান্ত থেকে যে আসলে কোথায় দুর্ঘটনাটি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সমস্ত কিছু জানার জন্য কিন্তু তারা আসছে দলে দলে। এমনকি আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলতে পারিনি। কিছুক্ষণ আগে কিন্তু গেট খুলে দেওয়ার চেষ্টা করেছিল, তবে জনতার ভিড় এতটাই ছিল যে সেই খাতিরে কিন্তু আসলে কেউ সেভাবে ঢুকতে পারেনি। এখানে যারা আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে, অনেকে আশপাশ থেকে আসছে, পরিবার পরিজন নিয়ে আসছে, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, কেউ বা পরিবারের সদস্যদের সঙ্গে এখানে সময় কাটাতে আসছেন। তবে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে এ বিষয় নিয়ে যেখানে শোকের মাতম চলছে পরিবারগুলোতে, সেখানে কিন্তু আসলে তাদের এই ঘুরতে আসাটা অনেকেই কিন্তু বিভিন্নভাবে দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি উত্তর 10 নম্বর সেক্টর থেকে। আমি আমার ফ্যামিলি সবাই এসেছি। আসছি স্কুল মাই স্কুলে আপনার গত 4-5 দিন আগে যে দুর্ঘটনা ঘটছে দেখার জন্য। আপনি কি জানেন যে আসলে এরকম ভিড় করার কারণে আসলে এখানে উদ্ধার কার্যক্রম বা ভিতরের যে কার্যক্রম সেটাকে ব্যাহত হচ্ছে, কি জানেন? হ্যাঁ, আপনার সকালে আপনার 10টার দিক সবাই ঢুকতে দিচ্ছে 10-12 করে, কিন্তু এখন জনসংখ্যা বেশি দেখে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে। আমরা ওই পাশে গেছি, ওই পাশে আরো বেশি মানুষের ভিড়, পরে আমি বাচ্চা কাছে নিয়ে বাইরে আসছি। আমি হচ্ছি নলবুক থেকে নলবুক। এই তো কেবল আসলাম দেখার জন্য। ভিতরে যাবার দিবে না। আমি নলবুক থেকে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক মূল ফটকটির সামনে, যেখানে যেই মূল ফটকটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ যাবতই সেখানে ভিড় করছে এবং এমনকি দরজা ভেঙে ঢুকে যাওয়ার মতো ঘটনাও কিন্তু কিছুক্ষণ আগে ঘটতে যাচ্ছিল। এছাড়াও যারা উৎসুক জনতা রয়েছে তারা চেষ্টা করছে যে আসলে এখানে ভিতরে যে কোনো মূল্যে তারা ঢুকবে। আমরা একটু কথা বলবো। আপনি ভিতরে ছিলেন? হ্যাঁ, আমি ভিতরে ছিলাম, কিন্তু যে ভিতরে যে কর্তৃপক্ষ যারা আছে তাদের বিহেভিয়ার খুব খারাপ। কারণ এতটুকু রাস্তার ভিতরে যে মানুষগুলো যাইতেছে সবাই মাঠের থেকে বলতেছে কি রাস্তা যাও। আসলে তো রাস্তায় এত মানুষ দাঁড়ানো সম্ভব না, এত মানুষ দাঁড়ানো সম্ভব না। পিছনের গেট খুলে দিচ্ছে আমাদের বাইরের জন্য। আর দিশা, আসলে আমি এমন একটি অবস্থানে আছি, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এমনকি এই মাইলস্টোনে যে স্কুলে ঢুকতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। সব মিলিয়ে আমি জানাচ্ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে, যেখানে গত 4-5 দিনে যেমন ভিড় হয়েছে, তবে আজকে শুক্রবার হওয়াতে কিন্তু পরিবার পরিজন নিয়ে সকলে ছুটে আসছে এই দৃশ্যগুলো দেখার জন্য। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, জানতে পেরেছিলাম এমনটি যে পৃথিবীর কোনো ইতিহাসে কিন্তু এমন কোনো নজির নেই যেখানে এই কোনো একটি দুর্ঘটনা স্থলে এতটি মানুষের উপচে পড়া ভিড় থাকে। সর্বশেষ জানাচ্ছিলাম দিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে থেকে। জি হাসিব পান্থ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাতিসংঘ পাশ্চাত্যের আদলে বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে যাচ্ছে, যা এদেশের নাগরিক কখনোই মেনে নেবে না। জুবার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন জামায়াতে ইসলামে বাংলাদেশের নেতারা। এ সময়ে একজন মুসলমান বেঁচে থাকতে বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বলেন, এদেশের মানুষ ভারতের আধিপত্য যেভাবে প্রতিহত করেছে একইভাবে পশ্চিমা আধিপত্য ধ্বংস করে দেবেন তারা। পরে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এদিকে শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জন রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের মধ্যে 11 জন শিশু এবং 5 জন নারী রয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত 1টার দিকে নাকুগাঁও সীমান্তের 21 জনকে পুশ ইন করে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে। এর মধ্যে 6 জন একই পরিবারের সদস্য। তারা 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু ও কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসেবে হোটেলে এবং বাসা বাড়িতে কাজ করতে শুরু করে। 1 মাস আগে তাদের গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। আটকদের বিষয় যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী।
গেল বছরের চেয়ে এবছর সরু চালের দাম বেড়েছে প্রায় 25%, আর মোটা মধ্যম মানের চালের দাম বেড়েছে প্রায় 10%-এরও বেশি। রাজধানীর খুচরা বাজারে 72 টাকার নিচে কোনো সরু চাল নেই, যা গেল বছর এই সময় ছিল 60 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত উৎপাদনের পরও চালের এমন চড়ার দাম অস্বাভাবিক। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন তারা। গেল কয়েক সপ্তাহ ধরেই চড়া চালের বাজার, দফায় দফায় বেড়ে এখন অত্যাবশ্যকীয় এ পণ্যের দাম খানিকটা স্থিতিশীল হলেও ক্রেতার ত্রাহি অবস্থা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার পাইকারি আড়তগুলোতে মিনিকেট নাজিরশাইল নামে বিক্রি হওয়া সরু চালের দর মানভেদে 68 থেকে 92 টাকা পর্যন্ত, আর মধ্যম মানের বিয়ার 28 ও পাইজাম চালের দর 58 থেকে 60 টাকা। মোটা চাল পাইকারিতে 54 থেকে 56 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বছরের এই মৌসুমে চালের এত দাম অস্বাভাবিক। 8 টাকাতে 12 টাকা পড়ছিল কেজিতে, এখন আর ঊর্ধ্বগতি নেই, এখন থামছে কিন্তু বাজার কমে নেই। পাইকারির গণ্ডি পেরিয়ে খুচরায় গিয়ে আরও খানিকটা বাড়ছে এসব চালের দর। খুচরায় 75 টাকার নিচে কোনো সরু চাল নেই। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় বিক্রিও কমেছে। 75 থেকে 90-92 এরকম পর্যন্ত আছে, আরো বেশিও আছে। আগে ছিল কম, এখন বেশি। কি করবো, খাইতে তো হবে। হিমশিম খা আর কি কিনতে, টাকা পয়সা ব্যবসা সেবার আছে না। টিসিবির বাজার দর বিশ্লেষণে দেখা যায়, গেল বছর উত্তাল জুলাইয়ের এই দিনেও সরু চালের সর্বনিম্ন দর ছিল মাত্র 60 টাকা কেজি, যা এবছর বেড়ে হয়েছে 75 টাকা। সে হিসাবে দাম বেড়েছে 75%, আর মধ্যম ও মোটা চালের দরও বেড়েছে প্রায় 10%। সরকারি হিসাব বলছে, রাষ্ট্রীয় কোষাগারে মজুদ আছে 20,50,817 টন খাদ্যশস্য, যার মধ্যে 17,24,576 টনই চাল। এবার দেশেও উৎপাদন পরিস্থিতি ভালো। তাহলে প্রশ্ন হলো, চালের দাম কেন বাড়ছে? ব্যবসায়ীদের অভিযোগের তীর কর্পোরেট মজুতদারদের বিরুদ্ধে। কর্পোরেট কোম্পানিগুলো যখনই ধান কিনতে বাজারে নেমে যায়, তখনই বাজারে উতাল পাতাল শুরু হয়ে যায়। এ অবস্থায় ভোক্তা স্বস্তি নিশ্চিতে চালের কারসাজিকারীদের খুঁজে বের করার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে একটি ত্রিদেশীয় টি-20 সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে এই সিরিজ। সে সময় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে দ্বিপাক্ষিক লড়াইয়ের পরিবর্তে হতে পারে ত্রিদেশীয় সিরিজ, যেখানে বাংলাদেশকে যুক্ত করতে চায় পিসিবি, যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। 2026 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অস্ট্রেলিয়াও এমন সিরিজ খেলতে আগ্রহী। শেষ পর্যন্ত সিরিজটি আলোর মুখ দেখলে বিশ্বকাপ সামনে রেখে 3 দলের জন্যই হবে ভালো প্রস্তুতি। সীমান্ত বিরোধ ঘিরে দ্বিতীয় দিনের মতো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। শুক্রবারও ভারী অস্ত্র আর গোলাবারুদ দিয়ে পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 16 জন, আহত আরও অনেকেই। এরই মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থুমথাম ওয়েচাইচাই সাংবাদিকদের বলেন, দিন দিন পরিস্থিতি তীব্রতর হচ্ছে এবং যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। মূলত বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশ পাল্টাপাল্টি এই হামলা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে কম্বোডিয়ার সাথে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যানও করেছে থাইল্যান্ড। বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস স্টারলিংক। এতে বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। প্রায় 2.5 ঘন্টা ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন স্টারলিংক গ্রাহকরা। স্টারলিংকের ইঞ্জিনিয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানান, এই বিভ্রাটে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা 140টির বেশি অঞ্চলের 60 লাখের বেশি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। নজিরবিহীন এই ঘটনায় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও। ইতিহাসের এক করুণ অধ্যায় টাইটানিক। এবার সেই জাহাজের গল্পকে ঘিরেই
দ্য লেজেন্ড অব দ্য টাইটানিক নামে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে এক জমকালো প্রদর্শনী। 4 মাস ব্যাপী এই আয়োজনে থাকবে টাইটানিকের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প। 1912 সালে সাগরের তলে হারিয়ে যাওয়া জাহাজ টাইটানিক এবার সেই জাহাজের ইতিহাস ফিরে এসেছে ভার্চুয়াল জগতে নতুন রূপে। 25শে জুলাই থেকে যুক্তরাজ্যের লন্ডন শহরের ডক এক্সে দ্য লিজেন্ড অব দ্য টাইটানিক নামের এক প্রদর্শনীর আয়োজন করেছে স্প্যানিশ কোম্পানি মাদ্রিদ আর্টস ডিজিটালস, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি আর মেটাভার্সের মাধ্যমে মানুষ ঘুরে দেখতে পারবে টাইটানিক জাহাজের সেই ভেতরের রূপ। প্রায় 120 মিনিটের প্রদর্শনীতে থাকবে টাইটানিকের নির্মাণকাল থেকে ভয়াবহ দুর্ঘটনা পর্যন্ত পুরো কাহিনী, যা মানুষকে নিয়ে যাবে অতীতের সেই সময়ে। এখানে দেখা মিলবে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের সাথেও। ফুটে উঠবে টাইটানিকের নানা গল্প, পরিবারের বিভক্তি, ঝড়, জলের গভীরতা আর এক অভাবনীয় পুনর্মিলনের গল্প। এটি শুধু ইতিহাস নয়, এর মধ্য দিয়ে মানুষ সুযোগ পাবে সময় ভ্রমণের। এ প্রদর্শনী শুধু দর্শনার্থীদের দেখার জন্য নয়, অসাধারণ সেই মুহূর্তগুলোকে অনুভব করার জন্য। এ প্রদর্শনীতে রয়েছে জাহাজের ধ্বংসাবশেষ থেকে শুরু করে স্যুট, থার্ড ক্লাস ক্যাবিন, ইঞ্জিন রুম, রেডিও স্টেশন ও ওপেন ডেক। এছাড়াও রয়েছে টাইটানিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ব্যবহৃত চায়না সেট, সিলভারওয়্যার, পোশাক ও আসবাবপত্র। প্রদর্শনীটি চলবে নভেম্বর পর্যন্ত। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।